झुकेगा नहीं, মুতেগা সালা। মাথা নিচু হবে না। না না, মাথা নিচু হবে কেন, পোঁত উঁচু হবে। ওয়াশিং মেশিনে ঢুকে গেছে অনেকে, কি লাগে সেটিং করতে, মিটিং করতে। ওই যে তৃণমূলের লোকেরা বলছে তুমি সেটা সব থেকে বেশি ভালো করে জানো। বলছি এতদিন এত চামারিগিরি করে কি আর তুমি জানতে পারলে না যে ওয়াশিং মেশিনে ঢুকতে কি লাগে? একটুখানি পাউডার লাগে, আর কিছুই লাগে না। সিদ্ধারাটা এখনো সোজা আছে। হ্যাঁ, সে বাংলার মানুষ দেখতে পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সিদ্ধান্তাটা কেমন ভাবে সোজা আছে। সিদ্ধান্তাটা সোজা রেখে একটু পেছনটাকে উঠিয়ে দিয়েছে। লাগাও সায়নী। চোখে চোখ রেখে লড়াই করবেন। হ্যাঁ, আর সামনের দিকে লাগাবেন, পেছনের দিকে লাগাবেন, উল্টো করে লাগাবেন, সোজা করে লাগাবেন। আমি সিঁদুর লাগানোর কথা বলছি, কপালে টিপ লাগানোর কথা বলছি। কি সব খারাপ মাইন্ডে তোমরা নিয়ে নাও। সায়নী দিয়ে আমাদের খুব ভালো মেয়ে, পাত ভাজা খাই কেরোসিন তেলে দিয়ে। মাথা উঁচু করে লড়াই করবেন, বাংলার মানুষের অধিকারের জন্য লড়াই করবেন। বলছি বাংলার মানুষের কোন অধিকারটা নিয়ে তুমি লড়াই করেছো একটু বলতে পারবে? মানে সংসদে গিয়ে তো তোমার সব বচনভঙ্গি আমরা দেখেছি, তুমি কি ধরনের লড়াই করতে। মমতা ব্যানার্জি কি দেখে তোমাকে যাদবপুরে এনেছিল? না, মমতা তো আনেনি, ভাইপো এনেছিল। ভাইপোর ইম্পোর্ট করা মালগুলো একটা রত্ন তৈরি হয়েছে, রত্ন। এই রত্ন ভান্ডার থেকে কয়েকটা রত্ন ছিটকে গিয়ে আবার এনসিপিআইতে যোগ দিয়ে দিয়েছে। সালা থাকতে থাকতে এখানে চুরি করে হলো না, আবার নতুনভাবে চুরি করতে চাইছে। তবে চোরেদের 7 দিন কি গৃহস্থের 1 দিন, গৃহস্থ যেদিনকে ধরবে সেদিনকে পুটকি মেরে রেখে দেবে। কোনোদিন বিক্রি হবেন না। না না, বিক্রি পুরোপুরি হয়ে কোনো লাভ নেই, মাঝে মধ্যে একটুখানি লাগাতে দিলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। লাগাও সায়নী। অনেকে বিক্রি হয়ে যায়। একদম, অনেকেই বিক্রি হয়ে যায়। দেখো না কত কত লোক বিক্রি হয়ে গেছে, শুধুমাত্র দিদি আমার একদম তার নিজের জায়গায় থেকে গেছে। সালা ঢপবাজি করতে করতে কোন পজিশনে গিয়ে পৌঁছেছে, যেখানে গিয়ে নিজেকেই নিজের গালে জুতো মারতে ইচ্ছে করছে তার। মানে যে মানুষটা কয়েকদিন আগে পর্যন্ত অমিত শাহকে, নরেন্দ্র মোদীকে উল্টোপাল্টা গালাগালি করতো, শুভেন্দু অধিকারীকে নাম ধরে ডাকতো, এখন তারাইয়ের কাছে ভগবান হয়ে গেছে। মানে ফ্ল্যাটের সে কেনার টাকা কোথা থেকে এলো, এগুলো নিয়ে যদি একটুখানি তদন্ত তৈরি হয়, তদন্ত কমিশন তৈরি করে, যে এই যে এনসিপিআইতে যাওয়া বিধায়কগুলো তাদের যে কুকীর্তিগুলো সামনে নিয়ে আসা হয়, তাহলে সায়নী ঘোষের অবস্থাটা কীরকম হবে জানো তো? শোনা গেছে দালালদের মতো। না, কাকে দিয়েছি কাকে দিইনি, কাকে দিয়েছি কাকে দিইনি। কিছু কিছু নেতা আছে যাদের গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম। বলছি দিদি, তোমার কোন লগ্নে জন্ম তুমি তো খুব ভালোভাবে বলতে পারবে, কারণ তোমার গদ্দার রাশিতেও নয় আর মির্জাফর লগ্নেও নয়, তোমার হচ্ছে লাগানো লগ্নে জন্ম। কারণ মানস ভূঁইয়া, যে লোকটা সতের কাণ্ডারি সতী সাজার চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। সরকারি জমি ছাড়াও গৃহস্থের জমি দখল করতে সে ছাড়েনি। এত লাগানোর পরেও বলছে কি যে তুমি ঠিক থাকো, সিদ্ধান্ত ঠিক রাখো। কিছু কিছু লোক বিক্রি হয়ে যায়। তুমি কি হয়েছো মা, তোমার কি হয়েছে? বুঝতে পারেন তো কার কথা বলছি? তাদেরকে দেখে বাংলার মানুষ চিন্তিত হয়ে পড়ে। আর তোমাকে দেখলে বাংলার মানুষ কি হয় গো? তোমাকে দেখলে বুঝি বাংলার মানুষের লাগানোর কথা মনে পড়ে? মানে তুমি তোমার যেসব কর্মকাণ্ড আজকাল দেখাচ্ছ, তুমি কিভাবে আলোর গতিবেগে পাল্টি মারছো, সেটাও কিন্তু বাংলার মানুষ দেখছে। বাংলার মানুষ সব কিছু বোঝে, এতটাও বোকা নয়। বাংলার মানুষ তোমায় জিতিয়ে এনেছিল তুমি বাংলার মানুষের কিছু উপকার করবে বলে। তুমি যে উপকার করেছো তা বাংলার মানুষ কোনোদিন ভুলবে না। মানস ভূঁইয়া, শওকত মোল্লা এদের পেছন ধরে ধরে তুমি ভালোই চালিয়েছো এতদিন। আর তোমার মাথার উপরে যিনি ছিলেন, তিনি এখন দিনে 7 বার ইডির দপ্তরে যাচ্ছেন, 2-3 বার হাইকোর্টে যাচ্ছেন, সুপ্রিম কোর্টেও যেতে ছাড়েননি, শীঘ্রই বিদেশ যাচ্ছেন। এইসব করে করে তুমি মোটামুটি নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছো। আসলে কি জানো তো, বর্ষা যেদিকে তুমি সেদিকে ছাতা নিয়ে হাজির। যে বাবা, কাদের হাত ধরে আমরা রাজনীতি দেখছি, কাদের সময় আমরা রাজনীতি করছি, কারা আমাদের রাজ্যটাকে লিডার হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এতদিন তো বাবা মমতা ব্যানার্জিকে নিয়ে অনেক কথা বলতে শুনেছি তোমার মুখে, তবে আমরা কোনোদিন বিশ্বাস করিনি। আর আজকেও তুমি যা যা বলবে, আশা করি পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে না, কারণ বিশ্বাস করার মতো কোনো কিছু কাজ তুমি করনি। হ্যাঁ, মানুষকে যদি বোঝানো হয় যে সায়নী লাগিয়েছে, তাহলে কিন্তু মানুষ এক কথাতেই বিশ্বাস করে নেবে যে সায়নী লাগিয়েছে। কীরকম লাগিয়েছে সেটা মানুষ জানতে চাইবে না আর বুঝতেও চাইবে না। কে শুভেন্দু অধিকারী, কে বলতো? এরকম সুন্দর পবিত্র জায়গা, আমি ওনার নাম নিয়ে জায়গাটাকে অপবিত্র করতে চাই না। চল, এই কথাটা ভোটের আগে বলেছিল, ছাড় না, ভাল লাগে না, শুভেন্দু অধিকারী কে, কি কোথা থেকে এসেছে এসব বলেছিল। এখন বর্তমানে তুমি যদি জিজ্ঞাসা করো শুভেন্দু অধিকারী কে, তাহলে দিদি আমার কি বলবে জানো তো? শুভেন্দু অধিকারী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী। আরে ভাই, সেটা তো সবাই জানে, কিন্তু দিদি এটা বলবে শুভেন্দু অধিকারী একজন সাহসী নেতা, শুভেন্দু অধিকারী একজন খুব ভালো মনের মানুষ। বলছি দিদি, এতদিন কোন বালিশের তলায় মুখ লুকিয়েছিলে, কোন বালিশ চাটছিলে যে তুমি বলতেই পারছিলে না যে শুভেন্দু অধিকারী ভালো মানুষ? এখন যখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, যখন তার দলের ক্ষমতা তার হাতে, তিনি যখন পুরো পশ্চিমবঙ্গের অভিভাবক, তখন তুমি মা হওয়ার চেষ্টা করছো। বলছি লাভ হবে না গো, তুমি যেখানে লাগাতে যাচ্ছিলে সেখানেই থাকো, বেশি আবার উড়তে যেও না, তাহলে আবার ডানা কেটে তলায় ফেলে দেবে, তখন বুঝতে পারবে। এরকম সুন্দর পবিত্র জায়গা, আমি ওনার নাম নিয়ে জায়গাটাকে অপবিত্র করতে চাই না। চল।
তুমি তো খুব পবিত্র আর সতী, সে আমরা জানি। বলছি দিদি ফ্ল্যাট কেনার টাকাটা কে দিয়েছিল? বলছি দিদি রাজনীতির তো বুঝতে না, কে এনেছিল তোমায়? বলছি একটা কথা জিজ্ঞাসা করবো, মমতা ব্যানার্জিকে তো মা বলে ডাকতে, এখন সে কি হয়ে গেছে তোমার কাছে? মমতা ব্যানার্জি কি তোমার খুব খারাপ একজন নেত্রী হিসেবে তুমি বলছো? বলছি অভিষেক ব্যানার্জি যে তোমাদের যুবরাজ আর তুমি যুবরানী ছিলে, ভুলে গেছো বুঝি? সব ভুলে গেছো? বলছি তুমিই একমাত্র পবিত্র, তাই না? তুমি একমাত্র পবিত্রতার কাজ করছো। বলি তোমাকে দেখলে না সীতাও লজ্জা পাবে, বলবে আয় রাবণ সেই বস্ত্র হরণ করে নিয়ে যা, আর আমি বেঁচে থাকতে চাই না। তোমায় দেখে না সবাই লজ্জা পাচ্ছে, কেউ কথা বলতে চাইছে না। মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে যদি কোনো থ্রেট থাকে তাহলে সেটা পশ্চিমবঙ্গের উপরে হচ্ছে। আমি চাইবো যে থারো ইনভেস্টিগেশন হোক, এটার সাথে যদি আরো কোনো ডিপ লিঙ্ক থাকে সেটাও যেন দেখা। হ্যাঁ বলছি দিদি মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে থ্রেড আর মানে তোমার আমাদের পশ্চিমবঙ্গের উপরে থ্রেড, আমি বুঝতে পারছি তোমার কথাটা আমার পুরো মাথার ভেতরে ঢুকে গেছে। বলছি কয়েকদিন আগে না মমতা ব্যানার্জির গাড়ির উপরে অনেকেই জুতো টুতো ছুঁড়ে মেরেছে, বলি সেটা নিয়ে তো তোমার মুখ থেকে একটা কথা বেরোয়নি। বলছি কুণাল ঘোষকে না মমতার বাড়ির সামনে ডিম মেরেছে, সেটা নিয়ে তো তোমার মুখে কোনো কথা শুনিনি। বলছি ও দিদি তুমি যে এনসিপিআইতে চলে গেলে ওই রচনার হাত ধরে, বলছি সেটা নিয়েও তো তোমার মুখে কোনো কথা শুনতে পাইনি। তুমি এয়ারপোর্টে মুখ বন্ধ করে হাঁটছিলে, সেটা নিয়েও তো আমরা কোনো কিছু শুনতে পাইনি। বলছি তুমি না খুব ভালো মানুষ, তুমি না খুব ভালো, কেন বলো তো? তোমায় সবাই লাগাতে বলে। হরে কৃষ্ণ। এরকম সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ। হ্যাঁ বলছি প্রথম যে লোকেরা এনসিপিআইতে গিয়েছিল, বলছি তারা যদি বেনজল হয় তুমি তো তাহলে গু জল। তুমি কিন্তু তার আগের দিন পর্যন্ত ডায়লগ মেরেছ যে সবাই বেনজল, তুমি একমাত্র শুদ্ধ জল, তুমি একমাত্র গঙ্গা জল। বলছি তুমি তো গু জল, সেটাতেও যদি আরও কিছু কুকুরের গু শিয়ালের গু মিক্স করা হয়, সে জলটা যেরকম গুলানোর পরে তৈরি হবে, তোমায় সেটা খাওয়ানোর পরে গিয়ে শুদ্ধিকরণ হবে সেই জলটার। তুমি কোন জল মাইরি? তোমাকে দেখলেই মনে হয় না কেমন থুতু ফেলতে ইচ্ছে করে, সত্যি বলছি। আজকে নরেন্দ্র মোদী অনেক বড় বড় কথা বলছিলেন, কত 18,000। অমিত শাহ বলছে রসমতি রানী রাসমণিকে, আর নরেন্দ্র মোদী বলছে রসমণি। মানে ভোটের আগে যেই মানুষটা অমিত শাহ কি বলেছেন, অমিত শাহ নরেন্দ্র মোদী কি বলেছেন, এটা নিয়ে আলোচনা করতে বেশি পছন্দ করতো সেই মানুষগুলো আবার ভোটের পরে যখন তারা নিজেদের গায়ের ছাল চামড়া বদলে নিল, তখন আবার অমিত শাহকে নিয়ে কি বলছে শুনুন। आज तो मैंने पहली बार एनडीए की मीटिंग में हिस्सा लिया थी। आदरणीय प्रधानमंत्री जी वहाँ पे उपस्थित थे, गृह मंत्री जी थे। আচ্ছা এখন প্রধানমন্ত্রী আদরণীয় গৃহমন্ত্রী, বলছি নাম ধরে ডাকার সময় কি ভুলে গেছিলি ওরা ওই পোস্টেই এখনো পর্যন্ত আছে? বলছি একটা কথা বলবো, তুই তোর বাপের নাম ধরেও ডাকিস নাকি রে? আমি বুঝতে পারি না তোদের শিক্ষাগত যোগ্যতা, তোদের যে কলাকুশলী, তোদের যে নিজেদের যে মানসিকতা, সেগুলো নিয়ে না একটুখানি পিএইচডি করা আছে মনে হচ্ছে তোদের। মানে জন্ম থেকে শিক্ষা তোরা পাসনি বলে আজকে এইরকমভাবে পাল্টি খেয়ে আবার সম্মান দেওয়ার কথা বলছিস। মানে গু খেয়ে শিক্ষা হয়েছে নাকি বুঝতে তো পারছি না। মাদারের বাচ্চা। তবে কিছু চিটিংবাজ আছে যাদেরকে না তুমি যদি ঝাঁটার বাড়িও মারো তারা কিন্তু আবার তোমার পায়ের কাছে এসে পড়বে। আবার কিছু নেতা আছে সায়নী ঘোষের মতো, যেখানেই দেখবে ফুটো সেখানেই নিজেকে গলিয়ে দেবে, মানে সেখানটাই গলিয়ে দিলে যদি কোনো কিছু উপকার পাওয়া যায়। আর কিছু করে বাঁচতে তো হবে, মানে তৃণমূল করে তো পুরো কেরিয়ারটা ধ্বংস হয়ে গেছে। এমন অভিনয়, কেমন তার আচার আচরণ মানসিকতা, সেগুলো মানুষ আগেই দেখেছে। এই অভিনেত্রীকে আর সোনাগাছিতেও কাজ কেউ দেবে বলে আমার মনে হয় না। তাই কোনো কিছু করে বাঁচতে হবে, সেই বাঁচার তাগিদেই এই বলে বদলেছে আমাদের দিদি। তবে দিদির একটা ভালো গুণ আছে, সেটা কি জানো তো? দিদি না কখন কি করতে লাগিয়ে দেয় তুমি ধরতেও পারবে না। समझ रहे हो ना? তবে এত কিছু তো খোল কীর্তন বাজানো হলো। বলছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে একটুখানি লাইক করে দিও, কমেন্টও করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।